বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ভবানীপ্রসাদ মজুমদারের বিখ্যাত কবিতা বাংলাটা ঠিক আসে না। সহজ ভাষায় বলতে গেলে নিজের ভাষাকে অবহেলা করে অন্য ভাষা শেখার প্রবণতা যে একটি আত্মঘাতী মানসিকতা, কবি ভবানীপ্রসাদ মজুমদার এই কবিতায় সেটি ফুটিয়ে তুলেছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন শিক্ষক, একজন বাংলা সাহিত্যের, আরেকজন ইংরেজির। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ নওশাদ কবির, এবং আরও উপস্থিত আছেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, কবি এবং লেখক লোপা মমতাজ। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? জি ভালো, থ্যাংক ইউ। জি, আমিও ভালো আছি। আমি প্রথমেই নওশাদ কবিরকে দিয়ে আসতে চাই। এই যে দিন দিন বাংলা ভাষাকে এক ধরনের চাপের মধ্যে ফেলে দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইংরেজি ভাষার উপর জোর দেওয়া হচ্ছে, যে ইংরেজি বলতে পারাটাকে এক ধরনের স্মার্টনেস বলা হচ্ছে, এবং অনেকটা জোর করি আমি বলবো যে কেউ হয়তো আপনি হয়তো ইংরেজিতে আমার সাথে কথা বলছেন, আমাকেও মনে হচ্ছে ইংরেজিতে জোর করে যে এটার উত্তর দিতে হচ্ছে। এই যে একটা চাপের মধ্যে ফেলে দেয়া, এতে নতুন প্রজন্ম কি শেকড় থেকে বাংলা আপনার ভাষার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে মনে হয়? কিছুটা তো যাচ্ছেই। আপনি যেটা প্রথমে বললেন যে এটা জোর করে চাপিয়ে দেওয়া, এই কথাটা সত্যি। এটা বোধহয় একটা হীনমন্যতা বোধ থেকে অভিভাবকদের দিক থেকে প্রথমে আসে, এবং সেখান থেকে এটা তাদের সন্তানদের মধ্যে প্রবাহিত হয়। জি, এই অ্যাটিটিউড, এটাকে আমি একটা ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড বলবো, যে নিজের মাতৃভাষার প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড। জি। কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে অ্যাটিটিউডের জন্য আসলে দায়ী কি বা দায়ী কারা। অর্থাৎ আমরা একটা বৈশ্বিক পর্যায়ে অধ্যয়ন, লেখাপড়া আর কি, ব্যবসা বাণিজ্য এবং টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেদের ভাষায় কাজ চালানোর মতো ডেভেলপমেন্ট করতে পেরেছি কিনা, তো আমাদের ভাষাটাকে সেই পর্যায়ে নিতে পেরেছি কিনা। জি, এটাও একটা বাংলা ভাষার একটা দায়, বা বাংলা ভাষা নিয়ে যারা কাজ করেন তাদের একটা দায়। মানে আমাকে ডোমেইন উপযোগী ভাষা যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের যারা বাংলা ভাষাভাষী তারা অটোমেটিক্যালি বাংলার মধ্যে থাকবে না। তারা বাধ্য হয়ে ইংরেজি বা অন্য যে চলতি ভাষা, যেই ভাষায় চলমান টপিক সমূহে কথাবার্তা বলা যায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ সেদিকে চলে যাবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখছি যে ভাষার যে এক ধরনের মিশ্রণ হয়েছে, মানে ভয়ঙ্করভাবে বাংলাকে ইংরেজির মতো করে বলা, আবার বাংলা আমার যে মানে অক্ষরকে আবার ইংরেজির মতো মানে করে দিয়ে বলা হচ্ছে, এবং এক ধরনের মানে মিশ্রণ। এটা কি মানে ভাষার দূষণ বলবো, নাকি এটা সময়ের আসলে এটা খুব একটা সেন্সিটিভ কোয়েশ্চেন। মানে আসলে কোনটাকে আমরা দূষণ বলবো আর কোনটাকে মিশ্রণ বলবো। যদি ন্যাচারালি, যেমন আমি কথা বলছি, আমি কথা বলার মধ্যে এর মধ্যে প্রচুর পরিমাণে ইংরেজি, ফার্সি, আরবি ভাষা শব্দ চলে আসবে। জি, কিন্তু এখানে কিন্তু ওই আর্টিফিশিয়াল টোন আসবে না। মানে আমি নিজেকে জাহির করার চেষ্টা করছি না। জি, আমি যখন একটা কথা বলছি, আলহামদুলিল্লাহ বলছি, তো আলহামদুলিল্লাহ আমি খুব ন্যাচারালি বলছি। কিন্তু আমি যদি এর মধ্যে একটা টোন এনে জাহির করার চেষ্টা করি যে আমি আরবি ভাষার একদম সুবিশেষ পণ্ডিত, এই আইডেন্টিটি যদি আমি তৈরি করতে চাই, সেটা যদি আমি ন্যাচারালি করতে পারি তাহলে ঠিক আছে। কিন্তু বেশিরভাগ লোক তো আসলে ট্রেন না, কিন্তু তাদেরটা এটা করতে যেয়ে এটা ন্যাচারাল হয় না। এটা আমরা বলি যে পুট অন অ্যাকসেন্ট, এটা একটা আর্টিফিশিয়াল হয়ে যায় এবং এটা কানে খুব লাগে আর কি। এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে ইংরেজির ক্ষেত্রে, কারণ আপনি শুরুতেই বলেছেন যে ইংরেজি অনেকটা প্রেস্টিজের সাথে তার একটা তুলনা করা হচ্ছে। মানে ভালো ইংরেজি বলতে পারলে যাতে ওঠা যায়, ব্যাপারটা এরকম। তো যাতে ওঠার জন্য ভালো ইংরেজি যারা বলতে পারে না তারা ভালো করার চেষ্টা করে, কিন্তু সেটা স্বাভাবিক হয়ে ওঠে না। ফলে এটা কানে বাঁধে। একদমই তাই। আমরা যেহেতু আর একদিন পরেই ভাষার মাস শুরু হচ্ছে, ফেব্রুয়ারি, আমরা সেই বিষয়টাকে মাথায় রেখেই আজকের আমাদের যে মানে অতিথি আপনারা এসছেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমি মানে আমরা এটাও জানি যে নির্বাচন আমাদের সামনে 12 তারিখ, এবং নির্বাচনের পরবর্তী সময় সম্ভবত 17 বা 18 তারিখে বইমেলা শুরু হবে। তো এটা একটা কি বলবো, যে বাঙালির একটা প্রাণের উৎসব, বা এটা একটা ঐতিহ্যে চলে গেছে। তো লোপা মমতাজ, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, লেখালেখি করছেন, এবং আপনি একজন প্রতিষ্ঠিত কবি। তো এখনকার অধিকাংশ বাচ্চারা বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তারা কি বাংলা ভাষার প্রতি টান হারিয়ে ফেলছে না? মানে একটা দীর্ঘ সময় ধরে আমরা কেন এমন প্রজন্ম তৈরি করছি? আমাদের আসলে লক্ষ্য কী?
আচ্ছা, আমি আসলে 2-3 জায়গার অভিজ্ঞতাকে একসাথে মিলিয়ে বলি। আমি জি। শিক্ষকতা করছি, আমি নিজে লিখছি, আমার একটি সন্তান আছে, জি। আমি একটা পরিবেশ পরিমণ্ডলের মধ্য দিয়ে বেড়ে অনেকগুলো উঠছি। অনেকগুলো পরিচয়, অনেকগুলো না, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি যে আমি যখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি, যখন বাংলা নিয়ে কথা বলছি, তারা কিন্তু এই বাংলা ভাষার প্রয়োজনীয়তাটা খোঁজ করে। জি। যখন তারা উচ্চতর কোনো গবেষণায় যেতে চায়, উচ্চতর ডিগ্রি নিতে চায়, ইভেন এই যে আমি চলে আসলো ইভেন শব্দটা, হ্যাঁ। আবার যখন সে কাজের জন্য কোথাও ছুটছে, সব জায়গায় সে কিন্তু দেখছে বাংলাটা অবহেলিত। তাকে তার জীবন জীবিকার জন্য, প্রয়োজনের জন্য তাকে কিন্তু অন্য একটা ভিনদেশি ভাষায় কথা বলতে হয়, গ্রহণ করতে হয়। আমি বলছি না বিদেশি ভাষা বা ইংরেজি ভাষায় শিক্ষাটা মন্দ, কিন্তু কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে একটা কথা জেনে এসেছি, যেই মানুষটা নিজের মাতৃভাষায় ভালোভাবে শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারে, সেই মানুষটা পৃথিবীর যে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে পারবে। জি। তো এই যে শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারাটা, এটা কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু হয় না। এটা শুরু হয় একেবারে ছোটবেলায়, আমার পরিবার থেকে, পরিমণ্ডল থেকে। ছোটবেলায় কি দেখে আসছি নওশাদ ভাই, আমরা ছুটির সময়টাতে আমাদের বাবা মা আমাদেরকে বাইরে নিয়ে যেত, সিনেমা হলে মুভি দেখাতো, কোথাও একটা পার্কে নিয়ে যেত, অথবা আমাদের বড় ভাই বোনরা ছোট ছোট গল্প আমাদেরকে পড়ে শোনাতো। তো এখন সময়টাতে বিভিন্ন আমরা পায়রা আসর থাকতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা অবশ্যই পার্ক থাকতো, তারপরে মেলা হতো। এখন আমরা কি দেখছি, একটা রুমে বাবা মা মোবাইল নিয়ে বসে আছে, জি। আরেকটা রুমে কম্পিউটার অথবা মোবাইলে তার সন্তান বসে আছে, কিন্তু আমরা বলছি যে আমাদের ছেলে মেয়েগুলো বাংলা বিমুখ হয়ে গেছে, ইংরেজির উপর নির্ভরশীল, কিন্তু আমরাই কিন্তু আবার চাইছি আমার বাচ্চাটা ভালো মতো ইংরেজি আমরা জানুক। কোন ভয়, এক্স্যাক্টলি আমি আপনার কথা সূত্র ধরেই বলছি যে কোন ভয়ে বা কেন এই যে আমার সন্তানটিকে ইংলিশ মিডিয়ামে মানে পড়তে হবে, নাহলে তার মানে ভবিষ্যৎ হবে না, বা সে একটা বিপদের মধ্যে যেয়ে পড়বে, এই যে ধারণা, এই যে এটা কি বলবো যে একেবারে এক ধরনের আধিপত্য মানে বলা যাবে এটাকে, নাকি? আপনার এখানে অনেকগুলো বিষয়, একটা তো ভাষার রাজনীতি, ভাষার আধিপত্য তো আছেই, তারপরে হচ্ছে যে সুযোগ সুবিধা। এখন একটা ছেলে বা একটা মেয়ে যখনই তাকে কোনো একটা উচ্চতর ডিগ্রি নিতে হয়, অথবা ভালো একটা পরিবেশ পরিমণ্ডলে তাকে কাজ করতে যেতে হবে, বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, সব জায়গায় কিন্তু দেখবেন যে ইংরেজি বা ভিন্ন ভাষার তার দক্ষতাটা কত বেশি সেটা দেখে। তো বাংলা ভাষার কার্যকারিতাটাই যদি আমরা কমিয়ে ফেলি, সরকারিভাবে এটার গুরুত্বটাই যদি আমরা না দিই, আপনি বইমেলার কথাই মাত্র বললেন, আমাদের কি হয়, মেলাটা বছরে একবার কোন রকম একটা মেলা করছি, এবং এই মেলা এলে সব জায়গায়, ইভেন আপনাদের টেলিভিশনে অনেক রকমের প্রোগ্রাম করা হয়, বছরের পর বছর কিন্তু এই ভাষা অবহেলিত থাকে, যে কোনো মাধ্যমে, পত্রিকাতেও তাই, জাতীয়ভাবে তাই, রাষ্ট্রীয়ভাবে তাই, বিভিন্ন গণমাধ্যমেও তাই। আমরা একেবারে ওই প্রসঙ্গ ধরেই বলতে চাই যে যে সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, তো সংস্কৃতির প্রধান হাতিয়ার তো ভাষা, অবশ্যই। তো এই যে মানে বিশ্বায়নের দোহাই দিয়ে এই যে ভাষার প্রতি, নিজের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি যে এক ধরনের দিনের পর দিন, যুগের পর যুগে যে অবহেলা তৈরি হচ্ছে, এবং আমরা দেখেছি যে পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ আছেন, আমরা যদি আপনার লিওনেল মেসির কথা বলি, বা এরকম আরও যারা বিখ্যাত ব্যক্তিত্ব আছেন পৃথিবীর, তারা নিজের ভাষায় কথা বলছেন, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এত সমস্যা হচ্ছে এখন। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরও আলোচনা করতে চাই। আমি একটু নওশাদ কবিরের কাছে আসতে চাই যে স্বাধীন বাংলাদেশে 1972 সালের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান যে হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। সেই বইমেলা আজ বাঙালির উৎসবে পরিণত হয়েছে। তো এই যে একটা এতগুলো সময় চলে গেলো, 72 থেকে আমরা যদি বলি 54 বছর, তো এই আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে বইমেলার বিবর্তনকে আপনি কিভাবে দেখেন? আমি বইমেলার বিবর্তন আমার চোখের সামনেই দেখেছি, এবং আমি এই বিবর্তন দেখে আমি খুব একটা হ্যাপি না, সুখী না। কারণ দেখেন, আমরা যে সময় বইমেলায় যেতাম, ওই সময় আসলে আমাদের এই জেনারেশনের পিক অথর যারা, রাইটার যারা, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, ওনাদের লেখা মেলার স্টলে থাকতো, এবং ওনাদের একটা বই কেনার জন্য আমার মনে আছে যে হুমায়ুন আহমেদের বই কিনতে গেলে লাইনে দাঁড়াতে হতো, এবং ওই লাইনটা বইমেলার গেটের বাইরে থেকে শুরু হতো একটা বই কিনবো বলে। এবং অনেক সময় এমনও হয়েছে যে বইমেলায় ক্ষুদ্র স্টলে বইয়ের স্টক শেষ, প্রকাশক বলছে আপনারা একটু ওয়েট করেন, বাংলা বাজার থেকে বই আসছে, তখন অনেক লোকজন যেত। আমার এরকমও খেয়াল আছে যে আমি বোধহয় কোনো এক বইমেলাতে 28 দিনের মধ্যে 25 দিনে ছিলাম,
কিছু না কিছু অল্প পয়সা, ছাত্র ছিলাম কিন্তু বই কিনতাম, একটা বাজার থাকতো সারা বছর যে বই মেলাতে বই কিনবো। এখন যেটা হয়েছে, বই মেলার কিন্তু আয়তন, কলেবর সবই বৃদ্ধি পেয়েছে, জি কিন্তু গত কয়েক বছর ধরে বই মেলায় যে দেখি যে মানুষজন আসলে বই কিনতে চায় না, ভালো মানের বইও আগের মতো জি। প্রকাশিত হয় না। আমি প্রায় প্রায় জিজ্ঞেস করি যে ঠিক এই সময়ে সবচেয়ে বিখ্যাত ঔপন্যাসিক কে, হুম সবচেয়ে বিখ্যাত কবি কে, কেউ নাম বলতে পারে না। জি জি জি। নাই তো আসলে। নওশাদ ভাই আমি দুঃখিত আমি একটু শেষ করি। এখন 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 যে দেখলাম যে ঠিক বাংলা একাডেমির উল্টা দিকে যে স্পেসটা, অনেক বড় স্পেস, হ্যাঁ যেখানে প্রচুর বইয়ের স্টল, সেখানে একটা বড় স্পেসে খাবার বিক্রি হয় হুম এবং খাবারের দোকানে ধুম পড়ে যায়, বইয়ের দোকানগুলো খালি। রাইট। আর বইয়ের দোকানগুলোতে গেলে আপনি যে বইগুলো পাবেন সেই বইগুলো ঠিক ওই যে মৌলিক সাহিত্য না, বা অনুবাদ সাহিত্যও না ভালো মানের। হুম এগুলো সবই সারা বছর আপনি দেখবেন যে ওই নীলক্ষেতের যে বিক্রি হয় না, এই বইগুলো সস্তা প্রকাশনী, অনেক ক্ষেত্রে হয়তো পাইরেটেড প্রকাশনী। হ্যাঁ জি জি। একবার বোধহয় বিসিএস এর বইও দেখলাম। এই যে চোখের সামনে বইমেলা আর রাজনৈতিক সমাবেশের দোহাই দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে ধ্বংস করা হলো, আপনি যে প্রসঙ্গে বলছিলেন, তো এই যে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিরে আবার মেট্রো রেল চলে গেল, তো এই যে সামগ্রিকভাবে ঐতিহ্য ধ্বংস কি আসলে উন্নয়ন নাকি অবনমন? এটা একটা বিতর্কের বিষয়। এটা আমি আমার দিক থেকে যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যে মেট্রো গিয়েছে, এটা কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক বা ওই এলাকায় যারা থাকে তাদের অনেক উপকারও হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে পাবলিক ট্রান্সপোর্টের লাইন যেতে পারবে না এমনটা না ব্যাপারটা, এটা যেতেই পারে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো প্রত্যেকটার মধ্যে ট্রেন লাইনও ঢুকে গেছে, মানে ফুল ফ্লেজ ট্রেন লাইন। কিন্তু নান্দনিক জায়গা থেকে ব্যাপারটা একটু বিবেচনা করা, বিশেষ করে বইমেলাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের যে মানে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম। হ্যাঁ, আমরা যেটা বলতে পারি, ধরেন যে বইমেলা ওইদিকে আদৌ নেওয়া দরকার ছিল কিনা, মানে এটা সংখ্যায় বেড়েছে কিন্তু গুণে তো বাড়েনি, তাই না? কিন্তু গুণে যদি আমরা বাড়াতে চাইতাম সত্যিকার অর্থেই, তাহলে বাংলা একাডেমির ওই জায়গাটুকু এনাফ ছিল। জি, পরিবেশ ধ্বংস করে তো আসলে দরকার ছিল না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই যে মঙ্গল শোভাযাত্রা, জি এটা তো ইউনেস্কো হেরিটেজ। জি। তো এইটা যে ওই সবসময় যে বের হয় চারুকলার গেট থেকে একটা মিছিল হয়ে, জি একটা যে ছবি পরের দিন পত্রিকায় যে ছাপে, সেটা কিন্তু একটা দেখার মতো ছবি। জি জি জি। এই ছবির মাধ্যমে বাংলাদেশের পরিচয় তৈরি হয় বিশ্বব্যাপী। জি জি। কিন্তু আপনি যখন ঠিক ওই রোডে একটা মেট্রো রেল তৈরি করে দিলেন, এখন আপনি ছবিটা তোলেন, হ্যাঁ, ওই ভিউটা কিন্তু হয় না। কিন্তু মেট্রো রেল কি অন্য কোথাও দিয়ে নেওয়া যেত না? মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোর সঙ্গে কেন কানেক্টেড, এই যুক্তিতে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা হতেই পারে। ইউনিভার্সিটি নিডস টু বি কানেক্টেড সাধারণ মানুষের সঙ্গে, কিন্তু আপনি এই ব্যাপারটাও দেখতে হবে যে আমাদের একটা হেরিটেজ আছে এবং আমাদের একটা ভিউ আছে, আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ইকোলজি, সেটার ড্যামেজ, এই জিনিসগুলো একেবারে ইন্টারন্যাশনালি একটা, কিন্তু এটা মানে বইমেলা বা আমরা যদি বলি যে আপনি বলেন যে এই যে মানে উৎসব, মানে বৈশাখের যে উৎসব, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়েব একটা ইমেজ রয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ছবি আপনি নিতে পারবেন না। না, এবারই তো আমরা দেখলাম না, ওটা নেওয়া সম্ভব না, কারণ এস্টাবলিশমেন্ট চলে আসছে ওখানে, বড় বড় পিলার দাঁড়িয়ে আছে। জি জি জি, একেবারেই তাই। সেটা একদমই দৃষ্টিনন্দন তো নাই, বরং দৃষ্টিকটু। জি জি, একেবারে। একটা বিষয়, আমরা সব সময় উন্নয়ন বলতেই কিন্তু উপরি কাঠামোটাকেই দেখি। উঁচু বিল্ডিং হয়েছে, মেট্রো হচ্ছে, তারপরে হচ্ছে ব্রিজ হচ্ছে, কিন্তু উন্নয়ন বলতে যে সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনির্মাণ, মননের উন্নয়ন, মননের আত্মিক উন্নয়ন, শৈল্পিক উন্নয়ন, হ্যাঁ অবশ্যই, এইগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আমরা দেখছি যে আমাদের শহর খুব উন্নত হচ্ছে, কারণ রাস্তাঘাট খুব পাকা হয়ে গেছে, নতুন নতুন বাস গাড়ি সবকিছু চলছে, কিন্তু মানুষের যে মননের উন্নয়নের কথা আমরা বলি, যেটা না হলে আসলে আক্ষরিক অর্থে একটা দেশের উন্নয়ন হবে না, সংস্কৃতির উন্নয়ন হবে না, সেই জায়গাটা কিন্তু আমরা ভুলে যাই। একেবারে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে শিক্ষকতার অনেক আগে থেকে আপনি লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, সাংবাদিকতাও করেছেন, আপনি সাংবাদিকতা নিয়ে বইও লিখেছেন, আমি জানি। যে আপনি কি মনে করেন যে আমাদের সাহিত্যকর্ম সারা বিশ্বে ছড়িয়ে দিতে রাষ্ট্র যথেষ্ট কাজ করছে? কেন ভালো ভালো সাহিত্যকর্ম ইংরেজি ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুবাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই কাজটি মূলত কে করবে? আচ্ছা, এক কথাই উত্তর দিচ্ছে না, আমি অনেকগুলো প্রেক্ষাপট সামনে হাজির করছি। একটা হচ্ছে, হ্যাঁ, আপনি যে কোনো কাজেই দেখবেন যে রাষ্ট্র তার মতো করে একটা ঢিমে তালে চলে, কিন্তু একটা সামগ্রিক
ফোর্স বা সমাজ থেকে বা বলতে পারে অগ্রসর মানুষ যারা বা সচেতন যারা বা হচ্ছে লেখক যারা, তাদের মধ্য থেকে যে তাড়না, যে প্রেশার একটা তৈরি হয়, সেটার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র আরো বেশি তার গতি লাভ করে। আমরা বাংলা একাডেমির কথা জানি, সবসময় বলে আসি যে বাংলা একাডেমি তো অনুবাদের কাজটা আরো সুন্দরভাবে করতে পারে, যে অনুবাদগুলো অতীতে খুব চমৎকার কিছু অনুবাদ হয়েছে সেগুলোকে আবার নিয়ে আসতে পারে, কিন্তু সেই জায়গায় কিন্তু প্রতিবারই আমরা কথা বলে থেমে যাই, কারণ কাজ আর আগাচ্ছে না। আমরা জানি যে সরকারি যে কোনো কাজেরই একটা ধীরতা থাকে। এবং সেই সাথে আরেকটু বলে নেই যে এই যে অনুবাদের কথা বললেন, আমি সম্প্রতি আমার নিজের একটা কবিতার বই ইংরেজিতে অনুবাদ করেছি, এবং সেটা মানে দুঃখজনক ভাবে হলেও আমাকে নিজেকেই করতে হয়েছে। এমন না যে দেশে ভালো অনুবাদক নেই, আছে, কিন্তু পরিমাণে খুবই কম। তো ভালো অনুবাদ যদি একটা বই না হয় আমার নিজের ভাষায়, আমি তো মনে করি আমাদের এখানের আখতারুজ্জামান ইলিয়াস, ওয়ালিউল্লাহ, তাদের যে লেখা, আহমদ সফা, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি অনুবাদ হতো তাহলে এটা বৈশ্বিকভাবে ছড়িয়ে যেত। তো সেই জায়গায় তো আমাদের একটা সামগ্রিকভাবেই ঘাটতি। ইভেন নজরুলকে নিয়েও সেই ধরনের কাজ হয়নি, ইদানিং শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। আমাদের এখানে যেটুকু অনুবাদ হচ্ছে সেগুলো কিন্তু অনুবাদকের স্ব-উদ্যোগে হচ্ছে। এখানে কোনো অনুবাদ প্রতিষ্ঠান নাই, এখানে অনুবাদ অধ্যয়ন নাই, অথচ আমরা একটা ভাষাভিত্তিক দেশ। এখানে অনুবাদ নীতিমালা নাই। এখন রাষ্ট্র ধীমে গতিতে চলে, যেটা ম্যাডাম বললেন, কিন্তু রাষ্ট্রের কিন্তু আমরা চোখের সামনে দেখছি যে রাষ্ট্র যদি কতগুলো সেক্টরকে প্রায়োরিটাইজ করে যে আমি এই কাজটা করতে চাই, সেটা কিন্তু আবার চট করে হয়ে যায়। আমি শিক্ষা ক্ষেত্র থেকে একটু বলি, যেমন আমরা বিগত সরকারের সময় দেখেছি যে ওই যে 21-এর কারিকুলাম, ওটা তো 4 বছরের মধ্যে তারা দাঁড় করিয়ে ফেলেছিল, তাই না? আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওবিই কারিকুলাম, এগুলো তো দাঁড়িয়ে গেছে, কিন্তু কারণ সরকারের প্রায়োরিটি ছিল। এখন সরকার যদি প্রায়োরিটাইজ করে যে আমি আমার বাংলা সাহিত্যের এই নির্বাচিত কবিতা, উপন্যাস, ছোট গল্প, এগুলোকে আমি বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, এবং সেই অনুযায়ী তারা যদি প্রজেক্ট অফার করে, তারা যদি কাজ করে, তাহলে তো এটা প্রায়োরিটি লিস্টের মধ্যে চলে আসে। এইটা প্রসঙ্গক্রমে এখানে আপনার বলতেই হয় যে রবীন্দ্রনাথের যে বন্ধু ছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী ও চিত্র সমালোচক উইলিয়াম রদিনস্টাইন, তার আগ্রহ এবং পরামর্শে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি অনুবাদ করেন। তা না হলে হয়তো রবীন্দ্রনাথ নোবেল পেতেন না। আমি যদি বুকার প্রাইজের কথা বলি, আমরা যদি নোবেল পিস প্রাইজের কথা বলি, তো সেক্ষেত্রে ওই যে আবার ইংরেজি ভাষার একটা আধিপত্য রয়ে গেছে, এবং এখানে আমাদের মানে বাধ্যতামূলকভাবে ইংরেজির আপনার দ্বারস্থ হতে হচ্ছে। আপনি নিজেও ইংরেজি বিষয়ে মানে দীর্ঘদিন ধরে পাঠদান করছেন, আমরা জানি যে আধুনিক ভাষা ইনস্টিটিউটে। তো এই ইনস্টিটিউটে আসলে কখন, কি উদ্দেশ্যে, কি ধরনের উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয়েছিল, সেটা একটা প্রশ্ন। একটা হচ্ছে যে মানে ভিনদেশি ভাষা শিক্ষার এই যে প্রয়োজনীয়তা, এটা কি শুধুই পেশাগত? আমি খুবই সংক্ষেপে বলি, সময় যেহেতু স্বল্প। আধুনিক ভাষা ইনস্টিটিউট মূলত প্রতিষ্ঠা হয়েছিল বিভিন্ন ভাষায় প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করার জন্য। আচ্ছা। এবং এই লক্ষ্যে তারা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, হায়ার ডিপ্লোমা কোর্স, এইগুলো তারা দীর্ঘদিন ধরে অফার করে আসছে আর কি। এটা বর্তমানে প্রায় 15টি ভাষায় এই কোর্সগুলো অফার করা হয়। এর মধ্যে কিন্তু বাংলাও আছে, কিন্তু বাংলাটা অফার করা হয় বিদেশি শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, আর বাকি 14টা ভাষা আমাদের দেশের লোকদের জন্য। কিন্তু এটা 2016 সালে আমরা এখানে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম শুরু করি। আমাদের এখানে ইংরেজি, ফরাসি, জাপানি এবং চাইনিজ, এই 4টি ভাষায় অনার্স মাস্টার্স করানো হয়ে থাকে। এটা একটা এক ধরনের ডেভেলপমেন্ট আর কি। আমাদের ফোকাসটা কিন্তু ভাষাতত্ত্ব, ভাষায় দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। আপনার যে পরের যে প্রশ্নটা ছিল যে ভাষা আসলে আমি কেন শিখছি, এটা কি পেশাগত জায়গা থেকে শুধু? এটা অনেকগুলো, মানে ভাষা তো মূলত একটা মাধ্যম, প্রধানত যোগাযোগের মাধ্যম। এরপরে শিল্পী সত্তা প্রকাশের একটা মাধ্যম, সাহিত্যের ভাষা লাগে। কিন্তু বর্তমানে ভাষা সাবজেক্ট বা মাধ্যমের থেকেও একটা অন্য পর্যায়ে চলে গেছে। ভাষা এখন হয়ে গেছে স্কিল। মানে আমি যেমন কম্পিউটার চালাতে পারি, আমি যেমন মোবাইল চালাতে পারি, আমি এরকম 2-4টা ভাষা জানি কি না। তো আমাদের কিন্তু অ্যাপ্রোচটা পাল্টাতে হবে, কারণ তরুণ সমাজ রাতারাতি টেকনোলজির সঙ্গে তারা কিন্তু নিজেকে আপডেট করে নিচ্ছে, কিন্তু ইংরেজি ভাষা 12 বছর পড়ার পরও আয়ত্ত করতে পারছে না। ইভেন বাংলাটাও আয়ত্ত করতে পারছে না। বাংলা যারা লেখে শুনি তো, বা যারা বলে সেটাও তো আমরা শুনি। আমরা যদি প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই আর কি, তারা কিন্তু দেখবেন যে এই ব্যাপারে ল্যাঙ্গুয়েজটাকে স্কিল হিসেবে নিয়ে নিছে, এবং তারা মোটামুটি 1 বছরের মধ্যে একটা ভাষায় কথা বলতে পারে, কোথাও গেলে সার্ভাইভ করতে পারে, এই দক্ষতা তারা অর্জন করে। তারা ওই অ্যাপ্রোচটা থেকে সরে আসছে যে আমাকে একদম অ্যাকুরেটলি, আমি এখন ধরেন যে আমি মালয়েশিয়ার মালয় ভাষা শিখবো, এর মানে মালয় ভাষায় আমাকে কবিতা লিখতে হবে না, কিন্তু আমি
ওই দেশ সম্পর্কে জানতে পারবো, আমি নিউজ পেপারটা পড়ে বুঝতে পারবো, একটা স্কিল ডেভেলপ করলাম। আমি যদি এইভাবে দেখি তাহলে কিন্তু আমার যে একটা ভীতি থাকে না, ইংরেজি ভীতি বা বিদেশি ভাষার ভীতি, এটা কিন্তু সরে যায়। জি। তাহলে এটা এখন শুধুমাত্র যে পেশাগত কারণে প্রয়োজন তা কিন্তু না। মানে পেশা মানে খালি প্রফেশন কেন, আপনি যদি ফ্রিল্যান্সিং ধরেন, আপনি যে অকুপেশন ধরেন, এন্ড ইট ক্যান বি হবি অলসো। অন্য বিদেশ সম্পর্কে জানার সেটারও একটা মাধ্যম। কারণ আপনি একটা, যেমন ধরেন যে চাইনিজ যেই সার্চ ইঞ্জিন আছে পাইডু, আমরা ঢুকলে পরে এমন ধরনের ইনফরমেশন পেতে পারি যে ইনফরমেশন গুগলে নাই, কিন্তু সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, আপনি পড়তে পারবেন না, কারণ আপনার চাইনিজ ভাষায় লিটারেসি নাই। তো আপনি একটা নতুন ভাষা জানেন, আপনি এবার ওই ভাষায় বিভিন্ন সফটওয়্যার অ্যাপ এক্সপ্লোর করেন, আপনি জানতে পারবেন, আপনার সম্পর্কে নতুন তথ্য জানতে পারবেন যে তারা কিভাবে আপনাকে দেখে। অতএব ভাষা ব্যাপারটা পেশার মধ্যে সীমাবদ্ধ না। আমি বলবো যে পেশাগত যে প্রয়োজন সেটা বরং মিনিমাম, এর বাস্তব জীবনে এর গুরুত্ব অপরিসীম। জি, একদমই তাই। লুপা মমতাজ, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি জাতির ঐতিহ্য, আমরা যদি বলি সংস্কৃতি, চিন্তা চেতনা, বিশ্বাস এবং মূল্যবোধ ধারণ ও প্রজন্মের পর প্রজন্ম এটা সঞ্চালন করে। একটি জাতির ইতিহাস, সাহিত্য, লোকগান, কবিতা, প্রবাদ প্রবচন ও প্রথা ভাষার মাধ্যমে সংরক্ষিত, বাহিত হয়। আমরা কি সত্যিকার অর্থে সেই চর্চার মধ্যে আছি? এক কথায় বলতে গেলে তো উত্তর নেই। অবশ্যই আমি তো মনে করি, আমি সবসময় একটা মানে পজিটিভ কোনো একটা দৃশ্যকে কল্পনা করতে খুব পছন্দ করি। জি। তো ভাষাটা তো আসলে স্থির কোনো বিষয় না। জি জি জি। এবং ভাষা একদিনেও জন্মায় না। জি। একটা শিশু যেমন ছোট থেকে বড় হয়, তারপরে তার একটা পরিণত অবস্থা তৈরি হয়, ভাষাও কিন্তু ঠিক তেমনি। তার রং বদলায়, রূপ বদলায়, সৌন্দর্য বদলায়। একটা ফুলের বাগান যেমন থাকে না, একটা নতুন গাছ লাগালাম, একটা ফুল ফুটলো, নতুন সৌরভ, আরেকটা ফুল এলে আরেক রকমের সৌরভ। ভাষাটাও তেমনি, নানান দেশের রাজারা এখানে এসেছে, রাজত্ব করেছে, বছরের পর বছর এখানে থেকেছে, তাদের ভাষা সংস্কৃতি এসেছে, শব্দও যুক্ত হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের বাংলা ভাষাটাও সমৃদ্ধ হয়েছে। কিছু আমরা গ্রহণ করেছি, কিছু বর্জন করেছি, আবার নতুন করে আরো কিছু সংযোজিত হচ্ছে। এভাবেই কিন্তু ভাষাটা এগোয়। তো আমাদের কিন্তু সেটাকে মাথায় রেখেই এগোতে হবে যে আমি এই বিদেশি ভাষা আসছে, ইংরেজি ভাষা আমি গ্রহণ করব না, এটাও বলা যাবে না। ঠিক তেমনি বাংলা ভাষায় কিভাবে আমরা চর্চাটাকে আরো সুন্দর করতে পারি, জাতীয়ভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সমানভাবেই আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে। একদমই তাই। আমরা দেখছি যে আপনি একটা বই নিয়ে এসেছেন, আপনার একটা বিখ্যাত কবিতার বই আছে এখানে। আমি বইমেলায় সম্ভবত 24-এ আপনার বেরিয়েছে বইটি, 2024-এর লোপা ও লিলিত। আমি সেখান থেকে আপনার সকণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনতে চাইবো। ঠিক আছে, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা খুব জানি যে ভাষা নিয়ে কথা বলতে গেলে খুব বেশি সময় কোথাও পাওয়া যায় না। নিশ্চয়ই এটা চ্যানেলেরও একটা সীমাবদ্ধতা। কিন্তু অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এই কারণে জানাই যে ভাষা নিয়ে যে এই যে বলার আগ্রহটা আপনারা বোধ করছেন, এটাই আমাদের মানে ভালো লাগার জায়গা। জি জি, আমরা একটা ছোট্ট করে কবিতা শুনবো। শহরে এক আগন্তুক, এই যে শুনছেন, আপনাকেই বলছি, ডানে বামে নয়, সোজাসুজি তাকান। আসুন এই ভোরে একটু স্বপ্নের কথা বলি। আহা, একটু শুনেই দেখুন না। একদা এক রাজ্য ছিল, রাজকন্যা, হাতিশালে হাতি, ঘোড়া। না না, এ তেমন পাড়া বেড়ানি, ঘুম পাড়ানি গল্প নয়। এই স্বপ্ন এই শহরের মতোই সত্য। কোথাও কোথাও শ্যাওলা ধরা, স্বপ্ন কিন্তু ধারালো। খুব পারেন, স্বপ্ন চাইলে না ঘুমিয়েও দেখতে পারেন। স্বপ্নের নানা রং, রূপ, গন্ধ, শ্বাস আমি ফেরি করি। স্বপ্নে খাই, স্বপ্নে ঘুমাই, স্বপ্নে আমার বাস। এই যে শহর দেখছেন, এই শহরের মানুষগুলো মানে যেমনভাবে দেখছেন, ভোরের স্বপ্নে তারা কি আর তেমন করে থাকছেন? এই স্বপ্নে, আমার স্বপ্নে, এই শহরের মানুষগুলো মেঘের মতো সাদা। আমার স্বপ্নে এই শহরের মানুষগুলো সোনার মতন রোদ। আমার স্বপ্নে এই শহরের মানুষগুলো তুফান গতির হাওয়া। এই শহরের ভাঙা দেয়াল, বস্তিগুলো থাকবে না আর। এই শহরে নদীর ব্যথা বুঝবে সবাই, শিখবে তখন শিশুর ভাষা, নরনারী চলবে সমান্তরাল। অত্যন্ত ধন্যবাদ আপনাদের দুজনকে। একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আবার দেখা, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।